আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি বোটানির প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই ভিডিও সিরিজের অষ্টম ভিডিওটাতে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নিয়ে আলাপ করতে চাই। প্লাস্টিড নিয়ে আলাপ করার আগে একটু করে বলে নেই, এই অধ্যায়টাতে এতগুলো সিরিজের পেছনে একটাই রিজন, আগেও বলেছি যে প্রত্যেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে তোমরা আগেও পড়েছ। এসএসসিতে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, লাইসোজোম, পিনোসাইটিক ফোস্কা, মাইক্রোভিলাস, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এই জিনিসগুলো পড়ে আসছো ক্লাস 9-এ। কিন্তু ইন্টারমিডিয়েটে এসে ওই প্রত্যেকটা জিনিসকে আরেকটু বিস্তারিতভাবে জানতে হবে। এ কারণেই এক একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে এক একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আমার তরফ থেকে। তোমরা যখন এই অধ্যায়টাকে পড়বা, অনেকেই তোমরা ভিডিওর নিচে ফেসবুকে এবং ইউটিউবে লিখেছো যে অধ্যায়টা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের দরকারটা খুবই দরকার আসলে এই অধ্যায়ের প্রত্যেকটা জিনিসকে পড়া। কারণ বটানির ফার্স্ট চ্যাপ্টার এবং 9th চ্যাপ্টার এই দুইটা অধ্যায় তুলনামূলকভাবে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লাস্টিড আলোচনা করার আগে মনে রাখতে হবে এটা এমন একটা সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ যেটা হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে বড়, এবং এই চিত্রটা তোমাদের কাছে কমন। এই চিত্রটা ইন্টারমিডিয়েটে এমনভাবে পড়তে হবে যে আমরা ছোটবেলায় বলতে ক্লাস 9-10-এই তোমরা পড়েছো যে প্লাস্টিডের সালোক সংশ্লেষণ হয়। এখন সালোক সংশ্লেষণের দুইটা স্টেজ পড়েছে, একটা আছে আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। C3C4 সাইকেল সম্পর্কে তোমরা জানো। ইন্টারমিডিয়েটে এসে এগুলাকে আরো বিস্তারিতভাবে জানতে হবে। C3 সাইকেলটা কোথায় হয়, লাইট ফেজ এন্ড ডার্ক ফেজের রিঅ্যাকশনগুলো কোথায় হয়। আমি চেষ্টা করব এই টিউটোরিয়ালটাতে প্লাস্টিডটাকে একটু ভালো মতো এক্সপ্লেইন করে দেওয়ার। প্রথমে যদি আমি প্লাস্টিডের সংজ্ঞা বলি তাহলে বলতে হবে এটা একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। দুইটা মেমব্রেন আছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যার মধ্যে ফটোসিনথেসিস হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণ হয়। অর্থাৎ সূর্যের আলো বিক্রিয়া কেন্দ্রে গৃহীত হয়ে সেখান থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন এবং অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। এটা হচ্ছে সেই অঙ্গাণু। এখন প্লাস্টিডের ব্যাপারে বলতে গেলে প্রথমে মনে রাখতে হবে এটা কি আবিষ্কার করেছে। এখানে সর্বপ্রথম যে বিজ্ঞানীদের নাম আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে শিম্পার। 1883 সালে তিনি এই প্লাস্টিডটা পর্যবেক্ষণ করেন, অবজার্ভ করেন এবং এর নাম ক্লোরোপ্লাস্ট, সেটা এই নামকরণটা তিনি দেন। তাহলে শিম্পারের নামটা আমাদের মনে রাখতে হবে। এবং প্রাথমিকভাবে এটা মনে রাখতে হবে প্লাস্টিড তিন ধরনের। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, নাম্বার 2 হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এন্ড নাম্বার 3 হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে লিউকোপ্লাস্ট এই শব্দটার মানে তোমরা জানো, লিউকোস মানে হচ্ছে কালারলেস। আমরা যেমন মানুষের রক্তকণিকার ক্ষেত্রে লিউকোসাইট বলি, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা আমরা হোয়াইট ব্লাড সেল জানি, যেটা হচ্ছে বর্ণহীন। সুতরাং লিউকোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের এমন একটা অঙ্গাণু যেটার আসলে কোনো কালার নাই। তাহলে এটা কোথায় থাকবে? অ্যাকচুয়ালি যেখানে সূর্যের আলো পৌঁছায় না, উদ্ভিদের মূলে, সেখানে এই লিউকোপ্লাস্ট থাকে। এবং লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। এগেইন খাদ্য সঞ্চয় যে খাদ্যগুলা করে সেই সঞ্চিত খাদ্যের ভিত্তিতে প্লাস্টিডকে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা যায়। যদি সে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য স্টোর করে বা সংরক্ষণ করে, তাহলে এটাকে বলা হয়, এই ধরনের লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। যদি সে ফ্যাট বা চর্বি সঞ্চয় করে তাহলে এটার নাম হচ্ছে ইলায়োপ্লাস্ট। আর যদি সে প্রোটিন সঞ্চয় করে তাহলে এটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র সবুজ বর্ণ কণিকা ধারণ করে। এই কারণে এটাই হচ্ছে একমাত্র সবুজ বর্ণকণিকা বা সবুজ প্লাস্টিড, যেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর সবুজ ছাড়া অন্য যে রঙগুলো আছে, উদ্ভিদের যত ধরনের কালারফুল পিগমেন্টস আমরা দেখি বা কালার্স দেখি, সেই কালারগুলোকে ধারণ করে ক্রোমোপ্লাস্ট। আমি একটু পরে ব্যাখ্যা করব। এর মধ্যে আছে জেন্থোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস। এই জিনিসগুলা এক একটা এক এক ধরনের কালার। যেমন ক্যারোটিনয়েডস, এটা হচ্ছে অরেঞ্জ রেড, একটু করে ব্যাখ্যা করছি। আরেকটা হচ্ছে জেন্থোফিল, এটা হলুদ বর্ণ ধারণ করে। এই কালারফুল পিগমেন্টস গুলার কারণে উদ্ভিদের
কালারে ভ্যারিয়েশন আছে এবং এই ভ্যারিয়েশনের কারণে উদ্ভিদের পলিনেশন বা পরাগায়নে সহযোগিতা করে, কারণ এই কালার্সগুলা কীট পতঙ্গ বা মৌমাছি বা যত ধরনের পতঙ্গ আছে এদেরকে আকর্ষণ করে এবং পলিনেশনে একটা প্যাসিভ রোল হিসাবে কাজ করে। সো ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের অন্যান্য বর্ণকণিকা মানে সবুজ বাদে আর সবুজ যে বর্ণকণিকা যেটার মেইন ফাংশন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে প্রাথমিকভাবে মনে রাখতে হবে। প্লাস্টিড 3 ধরনের, লিউকোপ্লাস্ট কালারলেস, কোনো বর্ণ নাই, ক্রোমোপ্লাস্ট বিভিন্ন ধরনের বর্ণ, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কথা বলেছি। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলো স্টার্চ, ইলায়ো ফ্যাট অ্যান্ড অ্যালিউরো প্রোটিন। এই 3টার নাম মনে রাখতে হবে। শিম্পারের নাম মনে রাখতে হবে, তিনি ইনভেন্ট করেছেন মানে ডিসকভার করেছেন, এবং সালটা মনে রাখতে হবে 1883 সাল। এইবার আমরা একটু পড়ার চেষ্টা করব নাম্বার। একটা কোষে কয়টা প্লাস্টিড থাকে, এইটার অনেকটা ভ্যারিয়েশন আছে। আমি যদি একদম মিনিমাম থেকে ম্যাক্সিমাম বলি তাহলে একটা কোষে একটাও প্লাস্টিড থাকতে পারে, আবার 500টা প্লাস্টিডও থাকতে পারে, মানে একটা কোষে 500টা প্লাস্টিড থাকতে পারে। এখন ডিপেন্ড হচ্ছে কিসের উপর বেস করে। এখন একটা প্লাস্টিড পার সেল এইরকম, মানে একটা প্লাস্টিড পার সেল এইরকম ধরনের সেল হচ্ছে ক্লামাইডোমোনাস। এটাতে এই কোষটাতে একটা মাত্র প্লাস্টিড আছে। এছাড়াও ইউলোথ্রিক্স এটাতেও, এই কোষটাতেও একটা মাত্র প্লাস্টিড আছে। এখন তোমরা যদি একটু খেয়াল করো ইউলোথ্রিক্সের মানে ক্লামাইডোমোনাসের যদি আমরা ফিগারটা চিন্তা করি, ক্লামাইডোমোনাসের ফিগারে দেখা যাবে যে হর্সশু এই যে যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি কাপ আকৃতির, একটা মাত্র প্লাস্টিড আছে এই ক্লামাইডোমোনাসে। আবার তোমরা যদি একটু ইউলোথ্রিক্সের গঠনটা দেখো, ইউলোথ্রিক্সের গঠনের মধ্যে মানে আমি শৈবাল বা অ্যালজিয়ান ফাঞ্জাই চ্যাপ্টারের মধ্যে পড়াবো যে ইউলোথ্রিক্স হচ্ছে স্পাইরোগাইরা মানে অ্যালজির একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা যেমন স্পাইরোগাইরা পড়েছি, একটু পরেও পড়বো। আর ইউলোথ্রিক্সে যে প্লাস্টিকটা থাকে এটা হচ্ছে গার্ডেল শেপ। সেটা কেমন? আমরা যদি ইউলোথ্রিক্সের একটা সেল চিন্তা করি, একটা সেল, তাহলে দেখব যে এইখানে অ্যাকচুয়ালি গার্ডেল শেপ প্লাস্টিড আছে। এখন এই যে গার্ডেল শেপ প্লাস্টিড, এই প্লাস্টিডটা আসলে কিসের মতো? রিং বা আংটির মতো এইরকম। হ্যাঁ, আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে সে গার্ডেল শেপ বা রিং শেপ, এটা হচ্ছে ইউলোথ্রিক্সের একটা সেল। সুতরাং ক্লামাইডোমোনাসের মধ্যে হর্স শু শেপড বা কাপ শেপড প্লাস্টিড থাকে, আর ইউলোথ্রিক্সের মধ্যে এই গার্ডেল শেপ বা আংটি আকৃতির প্লাস্টিড থাকে। এই সেলগুলোর মধ্যে একটা করে প্লাস্টিড আছে। সুতরাং in case of number of plastid per cell it can be 1 to 500। এখন একটা থেকে 16টা পর্যন্ত পার সেল থাকে হচ্ছে ক্লামাইডোমোনাস আর ইউলোথ্রিক্সে। একটা থেকে 16টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে পার সেল। সেটা কোথায়? সেটা হচ্ছে স্পাইরোগাইরাতে। এখন স্পাইরোগাইরাতে তোমরা একটু দেখবা যে স্পাইরোগাইরার যে প্লাস্টিড সেটা কিন্তু একটু স্পাইরাল মানে সর্পিল আকার। আমরা যদি একটু স্ট্রাকচারটা চিন্তা করি তাহলে স্পাইরোগাইরার একটা সেলের মধ্যে আমরা দেখব যে এই রকম প্লাস্টিড আছে। হ্যাঁ, এই রকম প্লাস্টিড আছে। এখন প্লাস্টিডগুলো এইরকম সর্পিল আকার হয়। এখন এই সর্পিল আকার প্লাস্টিডগুলোর কারণে প্লাস্টিডগুলো এই সর্পিল আকার হয়। এই স্পাইরাল প্লাস্টিডগুলোর মধ্যে স্পাইরালের মধ্যে 1 থেকে 16টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে স্পাইরোগাইরাতে। এখন নাম্বারের ক্ষেত্রে একটা থাকতে পারে ক্লামাইডোমোনাস ইউলোথ্রিক্সে, 1 থেকে 16টা থাকতে পারে স্পাইরোগাইরাতে। ইভেনচুয়ালি হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে মানে উচ্চতর শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে 20 থেকে 40টা পর্যন্ত থাকতে পারে।
আর এই যে বললাম 5-6টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে একটা সেলে, এইরকম একটা এলজি হচ্ছে চারা, কারা, CHARA, এটা মুছে দেই। 5-6টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে in case of number which is 500 per cells. This is actually কারা, এটা একটা এলজি বা এটা একটা শৈবাল। এবং এই যে সেলটা আছে, কারার যে সেলটার মধ্যে 5-6টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে, এই সেলটার নাম হচ্ছে ইন্টারনোডাল সেল। দিস ইজ ইন্টারনোডাল সেল। সো প্লাস্টিডের সংজ্ঞা বলেছি, প্লাস্টিডের টাইপস মনে রাখতে হবে এবং সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে এই 3টা টাইপস মনে রাখতে হবে। সংখ্যার কথা বলেছি, কতটা থাকতে পারে, 1 থেকে 5-6টা। আর শেপের ক্ষেত্রে আমরা ক্লামাইডোমোনাসে পেলাম কিরকম, কাপ শেপড বা হর্স শু শেপড। স্পাইরোগারাতে আমরা পেলাম কিরকম, স্পাইরাল। ক্লামাইডোমোনাসে একটা সেল থাকে, মানে একটা প্লাস্টিড থাকে পার সেলে। স্পাইরোগারাতে 1 to 16। অডোগোনিয়াম নামে একটা বিষয় আছে, সেল আছে, যেটার মধ্যে জালিকার মতো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে। ইয়েলোথ্রিক্সের মধ্যে, ইয়েলোথ্রিক্সে অ্যাকচুয়ালি যে গার্ডেল শেপ, আবার স্টার শেপটা থাকতে পারে তারকাকৃতির। আর পিটোফোরাতে সার্কুলার বা বৃত্তাকার প্লাস্টিড থাকতে পারে। অ্যাকচুয়ালি মোস্ট কমন শেপ যদি বলি হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে বা উচ্চতর উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে আমরা পাবো হচ্ছে লেন্স আকৃতির প্লাস্টিড। এখন লেন্স আকৃতির প্লাস্টিড খুবই কমন। লেন্স আকৃতির প্লাস্টিডের ক্ষেত্রে ছোটবেলায় মানে ক্লাস 9-10-এ থাকতো, তোমরা এগুলো পড়েছো যে এইটাই প্লাস্টিডের ক্ষেত্রে এটা লেন্স আকৃতির হয়। লেন্স আমরা পড়েছি ফিজিক্সে, সেই লেন্স আকৃতির মতো এই স্ট্রাকচারটা আছে। এখন এই স্ট্রাকচারের মধ্যে কি কি জিনিস আছে, একটা প্লাস্টিডের মধ্যে কি কি জিনিস আছে? প্লাস্টিডের এখানে দেখা যাচ্ছে কয়টা লেয়ার, 2টা লেয়ার। এখানে আমি যদি একটা পার্ট চিন্তা করি, এই অংশটা, ধরো ওই অংশটার একটা পার্ট এখানে চিন্তা করি, তাহলে দেখবা এটা হচ্ছে আউটার লেয়ার, দিস ইজ আউটার লেয়ার, বহিঃস্তর। এবং আউটার লেয়ারের মধ্যে মনে রাখতে হবে প্রোটিন থাকবে কম, দিস ইজ লেস প্রোটিন। হ্যাঁ, লেস প্রোটিন। এবং মোস্টলি একটা জিনিস মনে রাখতে হবে, এই আউটার লেয়ারটা হচ্ছে পারমিয়েবল, অর্থাৎ এটা একটা ভেদ্য পর্দা, পারমিয়েবল। কিন্তু যেটা ইনার লেয়ার, অর্থাৎ যেটা ভিতরের দিকে আছে, এই ইনার লেয়ারের মধ্যে প্রোটিনের পরিমাণটা থাকে বেশি। and very specifically inner layerটা হচ্ছে selectively permeable, this is selectively permeable, so this is more protein in case of inner layer, আর এটা হচ্ছে selectively permeable। এরপরে এই 2টা লেয়ারের মধ্যে বেসিক্যালি লিপিড এন্ড প্রোটিন থাকে। এবং এই যে লেন্স আকৃতির যেই প্লাস্টিড, এইটার ব্যাস মোর অর লেস 3 to 5 মাইক্রন হয়, 3 to 5 মাইক্রন। এখন এই যে ইনার লেয়ার, এই ইনার লেয়ারটার সাথে একটা স্ট্রোমার যে অংশ, অর্থাৎ এই যে লেমেলাম, এই লেমেলামগুলো যুক্ত হয়ে এখানে গ্রানাম তৈরি করে। আমি ওইখান থেকে একটা পার্ট এখানে দেখাচ্ছি, এই চিত্রটা বইয়ের মধ্যে আছে, আমি একটু একটু করে ব্যাখ্যা করছি। এই ইনার মেমব্রেনের সাথে যখন একটা সূক্ষ্ম নালিকা যুক্ত হলো, এটার নাম হচ্ছে ল্যামেলাম। এবং এই ল্যামেলাম হচ্ছে একবচন আর ল্যামেলি হচ্ছে বহুবচন। ল্যামেলামের সাথে এইখানে যে অংশটা দেখা যাচ্ছে, এই টোটাল অংশটার নাম হচ্ছে গ্রানা, টোটাল অংশটা হচ্ছে গ্রানা। আর একটা যেই মানে গ্রানা তো হচ্ছে এরকম থাকে মোরলেস, একটা প্লাস্টিডের মধ্যে এরকম গ্রানা থাকে 40 থেকে 80টা। আমি এখানে এঁকেছি 1 2 3 4 5 6 7 8টা, এরকম 40 to 80 গ্রানামস, ইভেন মোর থাকতে পারে।
এবং প্রতিটি গ্রানা পাশাপাশি যে সূক্ষ্ম নালিকাটা দিয়ে যুক্ত থাকে এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, গ্রানাম ল্যামেলাম। এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাশাপাশি দুইটা গ্রানা যে সূক্ষ্ম নালিকা দিয়ে থাকে এটার নাম হচ্ছে গ্রানাম ল্যামেলাম। কিছু কিছু ল্যামেলা দুইটা গ্রানার সাথে যুক্ত হয় না, স্ট্রোমাতে যুক্ত হয়, এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। এখন স্ট্রোমাটা কি? এই যে গ্রানাম, এই গ্রানামের চারপাশে যে ম্যাট্রিক্স থাকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে স্ট্রোমা। এই ম্যাট্রিক্সটার নাম কি? স্ট্রোমা। এখন মনে রাখতে হবে এই স্ট্রোমাতে কি কি থাকে। গ্রানার মধ্যে এরকম স্ট্রোমা থাকে। স্ট্রোমার মধ্যে বেসিক্যালি প্রধান যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এইটা অ্যাকচুয়ালি 70S টাইপ রাইবোজোম। তোমরা নিশ্চয়ই রাইবোজোমের ওয়েদওয়ার্ক ইউনিটের নাম জানো। 70S টাইপ রাইবোজোম থাকে, অর্থাৎ এটা আদি কেন্দ্রিক। নেক্সট একটা সার্কুলার ডিএনএ থাকে। এরকম ডিএনএ 200টা পর্যন্ত থাকতে পারে। আমি এখানে একটা এঁকেছি প্লাস্টিডের ক্ষেত্রে, প্লাস্টিডের ক্ষেত্রে একটা সার্কুলার ডিএনএ থাকে। এগেইন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে ডাইভ্যালেন্ট আয়নস থাকে, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফেরাস। এই আয়নগুলা থাকতে পারে প্লাস্টিডের ক্ষেত্রে। সুতরাং প্লাস্টিডের স্ট্রোমাতে চারটা জিনিস থাকে: রাইবোজোম, 70S টাইপ, সার্কুলার ডিএনএ, ডাইভ্যালেন্ট আয়নস, অ্যান্ড নাম্বার 4 এনজাইমস। এনজাইমস থাকে, প্রচুর এনজাইমস থাকে। কেন? এই স্ট্রোমাতে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলা অ্যাকচুয়ালি ওই যে ফটোসিনথেসিস যে করে, মানে সালোক সংশ্লেষণের, ডেফিনেটলি তোমরা সালোক সংশ্লেষণের দুইটা স্টেজ সম্পর্কে জানো। নাম্বার 1 হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজে যেটা হয় ফটোফসফোরাইলেশন হয়। সেই ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে যত ধরনের বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো হবে এই যে গ্রানার ভিতরে যে থাইলাকয়েড মেমব্রেন আছে এটার ভিতরে। আর ডার্ক ফেজ অর্থাৎ অন্ধকার পর্যায়ে যেটা আছে সালোক সংশ্লেষণের, সেই বিক্রিয়াগুলো হবে এই স্ট্রোমাতে। এবং ওই অন্ধকার পর্যায়ে তোমরা জানো যে C3 সাইকেলটার মধ্যে যারা সালোক সংশ্লেষণ অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্বের সালোক সংশ্লেষণের অধ্যায়টা পড়েছ, সেখানে জানো যে একটা অন্ধকার পর্যায় নামে বিষয় আছে। সেই অন্ধকার পর্যায়ে অনেকগুলো রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনে অনেকগুলো এনজাইম কাজ করে, সেই এনজাইমগুলো থাকে এই স্ট্রোমার মধ্যে। সুতরাং প্লাস্টিডের স্ট্রোমাতে এই জিনিসগুলো থাকবে। রাইবোজোম থাকবে হচ্ছে 70S টাইপ, একটা সার্কুলার ডিএনএ থাকবে। এই ডিএনএ এর কাজ কি? বেসিক্যালি এই ক্ষুদ্রাঙ্গগুলোর মধ্যে যে সার্কুলার ডিএনএ থাকে এদের কাজ হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করা, অর্থাৎ এরা যখন মাল্টিপ্লিকেশন করবে, বিকজ আমরা জানি এই প্লাস্টিড এক ধরনের অটোনোমাস অর্গানালিস। এটার দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে অটোনোমাস অর্গানালিস, আরেকটা হচ্ছে ডাইমরফিক। ডাইমরফিক কেন? কারণ এটার দুই ভাবে প্লাস্টিড এক্সিস্ট করতে পারে, একটা হচ্ছে গ্রানুলস, আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলস। সুতরাং এই দুই ভাবে এক্সিস্ট করার কারণে প্লাস্টিডকে বলা হয় ডাইমরফিক। এবং আরেকটা হচ্ছে অটোনোমাস, বিকজ ইট ক্যান রেপ্লিকেট উইথ ইচ আদার, বিকজ they have the autonomicity due to their circular DNA, because they have their own DNA. এই কারণে এরা এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা করতে পারে। সুতরাং স্ট্রোমার মধ্যে এই জিনিসগুলো থাকবে। এইবার আমি যদি একটা গ্রানা নিই, এখানে অনেকগুলো গ্রানা আছে, মানে এরকম ভাবে গ্রানাগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। আমি যদি এখান থেকে একটাকে নিই তাহলে এইটাকে এইরকম দেখা যাবে। এবং এই যে গ্রানার যে মেমব্রেনটা, এটাকে একটু মুছে এখানে লিখি তাহলে সুবিধা হবে। আমি যদি ওইখান থেকে একটা গ্রানাকে এখানে নিই তাহলে কেমন দেখা যাবে? ধরো এই ছবিটাকে আমি যদি এখানে নিয়ে আসি, ধরো এইটা একটা
গ্রানা এবং তার সাথে আরেকটা গ্রানা। এখন এটা সুন্দর হয়নি, যদি আমি একটু এভাবে চিন্তা করি, ডাবল লেয়ার এবং এটার সাথে আরেকটা লেয়ার। আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকে ধরে এখানে চিন্তা করলাম। হ্যাঁ, এই দুইটাকে চিন্তা করলে মনে রাখতে হবে যে এইখানে দুইটা লেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দুইটা লেয়ার দেখা যাচ্ছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন এই দুইটা লেয়ারের মধ্যে এইখানে হচ্ছে স্ট্রোমা থাকে। এখন এই যে স্ট্রোমাটা থাকে, স্ট্রোমার সাথে যে লেয়ারটা যুক্ত, সেই লেয়ারটা স্ট্রোমার সাথে, আর এইখানে একটা লেয়ার আছে যেই লেয়ারটা অ্যাকচুয়ালি স্ট্রোমার সাথে যুক্ত না, এরা পাশাপাশি দুইটা মেমব্রেনের সাথে যুক্ত। এই দুইটা মেমব্রেনের দুইটা আলাদা নাম আছে। নামগুলো হচ্ছে, যেটা এইটার সাথে যুক্ত এটার নাম হচ্ছে অ্যাপ্রেসড লেয়ার, আর এটা হচ্ছে নন অ্যাপ্রেসড লেয়ার। এখন ঘটনাটা কি? অ্যাপ্রেসড লেয়ার আর নন অ্যাপ্রেসড লেয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমরা একটু পরেই ব্যাখ্যা করব যে এই রাইবোজোমের এই গ্রানাম চাকতিগুলার ভিতরে যে থাইলাকয়েড মেমব্রেন হচ্ছে এই গ্রানার যে আউটার লেয়ারটা আছে, এটার নামই হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কি কি জিনিস থাকে? থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে বেসিক্যালি পিগমেন্টস থাকে, এবং এই পিগমেন্টস গুলোর নাম হচ্ছে কোয়ান্টোসোম। এটা একটু মুছে দিতে হবে। কোয়ান্টোসোম থাকে, কোয়ান্টোসোম আকারে আমরা পিগমেন্টস গুলাকে পাই। এখন সেই পিগমেন্টস গুলা কি কি, আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আমরা যে পিগমেন্টস গুলা পাবো সেটাকে একসাথে কোয়ান্টোসোম বলে, এবং এই কোয়ান্টোসোমের মধ্যে মোর অর লেস 230 পিগমেন্টস থাকে। এই 230 পিগমেন্টস এর মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিলস থাকে। এরপরে থাকে হচ্ছে ক্যারোটিনয়েডস, এরপরে থাকে হচ্ছে ফাইকোবিলিনস, তারপরে থাকে হচ্ছে জ্যান্থোফিলস। এখন এই যে কালারফুল পিগমেন্টস, এই রকম অসংখ্য কালারফুল পিগমেন্টস নিয়ে একটা কোয়ান্টোসোম তৈরি হয়, বা যেটাকে আমরা ফটোসিনথেটিক ইউনিট বলি, যার মধ্যে সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। এখন এই যে কোয়ান্টোসোমের পার্টগুলা, এই কোয়ান্টোসোমের পার্টগুলার সাথে আরো কিছু অংশ থাকে যেটাকে আমরা বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স, বা যেটাকে আমরা বলি LHC। এই যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে বেসিক্যালি দুইটা পিগমেন্ট সিস্টেম থাকে, একটা হচ্ছে PS1 আর একটা হচ্ছে PS2। PS1 হচ্ছে এমন একটা রিঅ্যাকশন সেন্টার যেটা 700 ন্যানোমিটার ওয়েভকে রিসিভ করতে পারে। সো দিস উড বি 700 and this would be 680. both of them, এই দুইটাই হচ্ছে ক্লোরোফিল এ দ্বারা তৈরি। এই যে পিগমেন্ট সিস্টেমগুলো আছে PS1 and PS2, এগুলো অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের যে ফটোফসফোরাইলেশন হয়, সেই ফটোফসফোরাইলেশনের দুই ধরনের প্রক্রিয়া। একটা হচ্ছে PS1, যেটা হচ্ছে সাইক্লিক আর নন সাইক্লিক দুইটার মধ্যেই থাকতে পারে, আর একটা হচ্ছে PS2। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাপ্রেসড লেয়ার যেটা, এই অ্যাপ্রেসড লেয়ারের মধ্যে PS2 সংগঠিত হয়ে থাকে, আর এই যে লেয়ার যেটা নন অ্যাপ্রেসড লেয়ার, এইখানে PS1 সংগঠিত হয়ে থাকে, এবং এই সংগঠনগুলোর মাধ্যমেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে সম্পাদিত হয়। এখন এই প্লাস্টিডের স্ট্রাকচারটাকে আমরা কিভাবে আঁকাবো? আমরা ডাবল লেয়ারটা দিব এবং
আমরা অনেকগুলা গ্রানাম চাকতি দেওয়ার চেষ্টা করব। এখানে রাইবোজোম থাকবে, তৈল বিন্দু থাকবে, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। এরপরে হচ্ছে সেটা সার্কুলার ডিএনএ থাকে এবং মনে রাখতে হবে কিছু কার্বোহাইড্রেট অণুও থাকে। সো এই স্ট্রাকচারটা আঁকানোর পরে এখান থেকে এইটাতে যেটা বোঝানো হচ্ছে যে এই উপাদানগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে এটিপি সিনথেটিক ইউনিট, বা এটাকে বলা হয় এটিপি সিনথেসিস। এই উপাদানগুলো অ্যাকচুয়ালি এটিপির সাথে শক্তি উৎপাদনে সহায়তা করে। আর এই যে আমি ব্লু যে বক্সের মাধ্যমে দেখিয়েছি, এইটা হচ্ছে একটা ফটোসিনথেটিক ইউনিট অর কোয়ান্টোসোম, যেখানে এই 230 পিগমেন্টস একত্রিত হয়ে একটা কোয়ান্টোসোম তৈরি করে, যেই কোয়ান্টোসোমটা সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। এরপরে এই স্ট্রাকচারের মধ্যে দুইটা লেয়ারের কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাপ্রোস্ট লেয়ার, একটা নন অ্যাপ্রোস্ট লেয়ার। কোথায় পিগমেন্ট সিস্টেম 2 হয় এবং কোথায় পিগমেন্ট সিস্টেম 1 হয়। এগেইন যেহেতু থাইলাকয়েড মেমব্রেন যেটা, এই জায়গাগুলোর মধ্যে PS1 এবং PS2 হচ্ছে যেটাকে আমরা বলি লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর স্ট্রোমার মধ্যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা সংগঠিত, অর্থাৎ অন্ধকার পর্যায়টা হয়। সেটা কোথায়? এই যে স্ট্রোমাতে। কারণ স্ট্রোমার মধ্যে একটু আগে আমি লিখেছিলাম প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যে এনজাইমটার কারণে স্ট্রোমার মধ্যে ডার্ক ফেজ অর্থাৎ সালোক সংশ্লেষণের ডার্ক ফেজটা সংগঠিত হয়। এরপরে আমরা যদি একটু প্লাস্টিডের ফাংশনটা সম্পর্কে জানতে চাই, তাহলে মনে রাখতে হবে প্লাস্টিডের মেইন ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে সহায়তা করা। তাহলে আমরা যদি ফাংশনটাকে একটু মানে পয়েন্ট করার চেষ্টা করি, ফাংশনস অফ ক্লোরোপ্লাস্ট আর ফাংশন অফ প্লাস্টিড অ্যাকচুয়ালি, তাহলে আমরা কি কি জিনিস দেখব। আমরা যদি ফাংশন অফ প্লাস্টিড চিন্তা করি, তাহলে নাম্বার 1 ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস, অর্থাৎ এটা সালোক সংশ্লেষণে সহায়তা করে। নাম্বার 2 আমরা যদি ফাংশনটা চিন্তা করি, তাহলে আমাদের মনে রাখতে হবে এটা ফটোফসফোরাইলেশনে সহায়তা করে। অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস বললেই সব কিছু চলে আসবে, কিন্তু আমরা যদি আরেকটু ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, ফটোফসফোরাইলেশনে সহায়তা করে। দেন নাম্বার 3 হচ্ছে এটা ফটো রেসপিরেশনে সহায়তা করে, রেসপিরেশনে সহায়তা করে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই তিনটার সাথে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করে, বিকজ ইনহেরিটেন্সে সহায়তা করে বিকজ ইট হ্যাজ ডিএনএ, সার্কুলার ডিএনএ। এই হচ্ছে মোটামুটি প্লাস্টিড সম্পর্কে আলোচনা। এখন আমরা যদি একটু রিকভার করার চেষ্টা করি বা আমরা যদি একটু রিভিশনটা দিয়ে চেষ্টা করি, তাহলে মনে রাখতে হবে যে প্লাস্টিড বা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় যে অঙ্গাণুটা সেটা হচ্ছে প্লাস্টিড, এবং এই প্লাস্টিডের আবিষ্কারক হচ্ছেন শিম্পার। 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেই 3টা ভাগের মধ্যে যে লিউকোপ্লাস্ট আছে সেইটা 3 ভাগে ভাগ করা হয়েছে। ওইটা কিসের ভিত্তিতে? বেসড অন দ্য স্টোরড ফুড। সেটা স্টার্চ, ফ্যাট বা প্রোটিন হতে পারে। আমরা স্ট্রাকচারটাকে আঁকানোর চেষ্টা করলাম একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, যার মধ্যে মেইনলি গ্রানাম থাকবে, গ্রানাম চাকতি থাকবে, ওটার যে মেমব্রেনটা থাকে সেটাকে থাইলাকয়েড মেমব্রেন বলে। পাশাপাশি 2টা গ্রানা একটা স্ট্রোমা ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলাম দিয়ে যুক্ত থাকবে, সার্কুলার ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে এবং কিছু তৈলবিন্দু, তার সাথে কার্বোহাইড্রেটের অণু থাকবে। আমরা ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের সংখ্যার হিসাবে চিন্তা করেছি, ক্লামাইডোমোনাস এবং হচ্ছে ইলোথ্রিক্সের মধ্যে একটা করে প্লাস্টিড থাকে পার সেলে, স্পাইরোগরের মধ্যে 1 থেকে 16টা থাকে, 20 থেকে 40টা থাকতে পারে হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম 500টা পর্যন্ত প্লাস্টিড থাকতে পারে ইন্টারনোডাল সেল, যেটা হচ্ছে কারা নামে এক ধরনের এলজির মধ্যে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি কি জিনিস থাকে প্লাস্টিডের মধ্যে, আমরা সেই প্লাস্টিডের উপাদানগুলোর নাম মনে রাখতে হবে। এবং থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে যে ফটোসিনথেটিক ইউনিট থাকে হুইচ ইজ কল্ড কোয়ান্টোসোম, সেই কোয়ান্টোসোমে 230টা পিগমেন্টসের মধ্যে এই জিনিসগুলো থাকবে: ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবেলেন্স। দিস আর অল
পিগমেন্টস। এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে দুই ধরনের ফটো সিস্টেম থাকে। ফটো সিস্টেম 1 which is P700, যেটা 700 ন্যানোমিটার ওয়েভ লেন্থকে রিসিভ করবে। একটা হচ্ছে P680 which is accepting 680 ন্যানোমিটার অফ ওয়েভ লেন্থ, মানে সূর্যের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। আমি এটার সালোক সংশ্লেষণ যখন পড়াবো তখন সেটাকে সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করব। এই টিউটোরিয়ালটাতে শুধুমাত্র প্লাস্টিডকে নিয়ে আলাপ করার চেষ্টা করেছি এবং প্লাস্টিডের ফাংশনগুলোকে পড়তে হবে। একবার তোমরা যদি প্লাস্টিকটাকে ভালো মতো রিডিং করো, বইয়ের প্রত্যেকটা লাইন যদি একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার থাকবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, মনে রাখতে হবে, এই প্লাস্টিডের মধ্যে মানে প্লাস্টিডের শুষ্ক ওজনের 10 to 20% লিপিড থাকে। হ্যাঁ, মোস্টলি লিপিড থাকে। এবং এর মধ্যে যত ধরনের ক্লোরোফিল আছে, মোর অর লেস 75% থাকে ক্লোরোফিল এ এন্ড 25% থাকে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ বি সি ডি এরকম অনেকগুলো ডিভিশন আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে কোন উপাদানটার উপরে, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এগুলো নিয়েই, অক্সিজেন, এই 5টা উপাদান নিয়েই ক্লোরোফিলটা গঠিত। সালোক সংশ্লেষণের অংশে আমি এটাকে খুব ভালো মতো ব্যাখ্যা করার চেষ্টা করব। এই টিউটোরিয়ালটাতে যেহেতু প্লাস্টিড নিয়ে কথা বলেছি, প্লাস্টিডটাকে সুন্দর করে আঁকাতে পারতে হবে। প্লাস্টিডের মধ্যে, বইয়ের মধ্যে লিখিত যতগুলো লাইনস আছে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, বিজ্ঞানীদের নাম মনে রাখতে হবে, সালটাকে চিন্তা করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারো এত নাম কেমনে মনে রাখবো? প্র্যাকটিস সম্ভব। সো দেখা হবে পরের ক্লাসে মাইটোকন্ড্রিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।